নমস্কার, আমি তানিয়া। আজ আমরা যে বিষয়ে জানব সেটা হচ্ছে হরপ্পা সম্পর্কে। হরপ্পা সভ্যতা কিন্তু একটা বিশেষ সভ্যতা, যেই সভ্যতার সঙ্গে বর্তমানের আধুনিক সভ্যতার বেশ কিছু মিল রয়েছে। হরপ্পা সভ্যতার আবিষ্কর্তার নাম হচ্ছে দয়ারাম সাহানি। তাহলে চলো আজকের প্রথম চ্যাপ্টার আমরা পড়া শুরু করি। আশা করছি আমার পড়ানো তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো গল্পের ছলে আমরা এই বিষয় সম্পর্কে জানব। তাহলে হরপ্পা সম্পর্কে আমরা প্রথম দেখতে পাচ্ছি নগর পরিকল্পনার বৈশিষ্ট্য। নগর পরিকল্পনা বৈশিষ্ট্য মানে হচ্ছে একটা নগরকে পরিকল্পিতভাবে তৈরি করা। একটা নগরের মধ্যে আমরা কি দেখতে পাই? নগর কথার অর্থ হলো সিটি। আমরা একটা নগরের মধ্যে কি দেখতে পাই? রাস্তা ঘাট, জল নিকাশি ব্যবস্থা, সুন্দর রাস্তা যেখানে মানুষ সচ্ছলভাবে চলাচল করতে পারে, পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি, পাকা বাড়ি, এইসব। হরপ্পার যুগে কিন্তু সবটাই ছিল। এখানে যে আমরা হরপ্পা সম্পর্কে পড়ব, এই বইটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের বই। যারা 2015 কিংবা 16-তে মাধ্যমিক দিয়েছো তারা এই বইটাকে খুব ভালো করে চিনে থাকবে। একটা ছোট্ট আকারের বই, এটা হচ্ছে আমার স্কুলের বই। আমি আদর্শ স্টুডেন্ট, আদর্শ বালিকা শিক্ষায়তনের স্টুডেন্ট। এই বইটা আমরা প্রায় সকলেই পড়ে থেকেছি। তাহলে চলো আজকের পড়ানোটা আমি স্টার্ট করে থাকি। তাহলে হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কি লিখছি? প্রধান নগর পরিকল্পনা। হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হলো এটি ছিল অতি উন্নত। ঠিক আছে, তখনকার দিনের থেকে মানে আদার যে আমরা সভ্যতা দেখতে পাই তখনও গ্রামীণ সভ্যতা ছিল, মানুষ বলা যেতে পারে কিছুটা বর্বর টাইপের ছিল, কিন্তু হরপ্পা সভ্যতার মানুষরা কিন্তু এরকম ছিল না। হরপ্পা সভ্যতার চারিপাশে কিন্তু হরপ্পা সভ্যতার যে শহর ছিল সেই শহরের চারিপাশে কিন্তু দুর্গ দিয়ে নির্মিত ছিল, যাতে বাইরে থেকে কোনো কিছু আক্রমণ না হয়। আর এই দুর্গের ভেতরে থাকতো হচ্ছে যারা কিছু সংখ্যকভাবে শাসন পরিচালনা করত। হরপ্পা সভ্যতার মধ্যে আমি আরেকটা জিনিস বলে থাকি, ওইখানে কিন্তু কোনো স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল না। স্বৈরাচারী শাসন ব্যবস্থা বলতে যে নিজের স্বৈরাচারী নিজের যে মতামত জনগণের ওপর চাপিয়ে দেয় তাকে স্বৈরাচারী শাসন ব্যবস্থা বলা হয়। সেই শাসন ব্যবস্থা কিন্তু ছিল না ওইখানে, কিন্তু বেশিরভাগ গণতান্ত্রিক শাসন ব্যবস্থাই ছিল। জনগণের যে দ্বারা যে শাসন পরিচালনা ছিল বা জনগণের যে হিতের যে শাসন ব্যবস্থা ছিল সেইগুলো হরপ্পার সভ্যতাতে আমরা দেখতে পাই। হরপ্পা সভ্যতার মধ্যে কিন্তু দুর্গের ভেতর যারা থাকতো তারা হচ্ছে শাসক কেন্দ্রীয় মানুষজন, আর দুর্গের অভ্যন্তরে যারা ছিল তাদেরকে আমরা কি বলছি? যে শাসন কেন্দ্রীয় লোকেরা দুর্গের অভ্যন্তরে বসবাস করত। আর নগর দুর্গের নিচে কারা বসবাস করত? যারা সাধারণ মানুষ, তারা কিন্তু ওইখানেই বসবাস করত। এখানে আমরা দেখতে পাই রাজপথের ব্যবস্থা ছিল। এই যে দেখতে পাচ্ছ এখানে রাজপথ দ্বারা কয়েকটি অংশে বিভক্ত ছিল। ঠিক আছে, রাস্তাঘাট হরপ্পা সভ্যতার প্রতিটি শহরের 3 থেকে 10 মিটার চওড়া রাজপথ দ্বারা কয়েকটি অংশে বিভক্ত ছিল। গলিগুলো ছিল বড় রাস্তার সঙ্গে সংযুক্ত। বসতবাড়ি তখনকার দিনে কিন্তু বসতবাড়ি ইট দিয়ে তৈরি হতো, যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ইট দিয়ে বাড়ি কিন্তু তখনকার দিনে দেখা যেত না। ঠিক আছে, বলা যেতে পারে যে হরপ্পার বাইরে যেসব সভ্যতা ছিল বা বাইরে যেসব ছিল তখনও কিন্তু মাটি দিয়ে বাড়ির মধ্যে তারা বসবাস করতো, কিন্তু হরপ্পার মধ্যে আমরা দেখতে পাই তারা ইট দিয়ে বাড়ি তৈরি করতো। শুধু ইট না, পোড়া ইটকে যে পুড়িয়ে যে একটা বাড়ি তৈরি করা যেতে পারে, এই ধরনের বুদ্ধি বা এই ধরনের সভ্যতা কিন্তু আমরা হরপ্পাবাসীর মধ্যে দেখতে পাই। শুধু তাই নয়, তোমরা জানলে অবাক হবে যে এখানে কিন্তু স্নানাগার বাথরুম সিস্টেমও ছিল। এই যে
আমি এখানে ফটোতে দেখিয়ে দিচ্ছি হরপ্পা সভ্যতার নগর বিন্যাস, যেখানে দেখতে পাচ্ছ স্নানাগার, স্নানাগারের কথার অর্থ হচ্ছে বাথরুম, কুয়ো এবং নর্দমার সিস্টেম ছিল। আমরা সবাই জানি যে আমরা যে স্নান করি কিংবা আমরা যে বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার যে কাজগুলো করি, ওতে জল নিকাশি ব্যবস্থার কিন্তু ব্যবহার কিন্তু অপরিহার্য। জল নিকাশি ব্যবস্থা না থাকলে কিন্তু জল জমবে, অপরিষ্কার হয়ে উঠবে, পরিবেশ নোংরা হয়ে যাবে, বিভিন্ন রোগ ব্যাধি হবে, আমরা কিন্তু এগুলো জানি। সুতরাং আমাদের আধুনিক সমাজে কিন্তু জল নিকাশি ব্যবস্থা, যেটা ড্রেনিং সিস্টেম বলে, সেই ড্রেনিং সিস্টেম কিন্তু তখনও ছিল। ঠিক আছে, আরেকটা আমরা কি দেখতে পাই, সামাজিক বৈশিষ্ট্য, কেন্দ্রীয় শাসক গোষ্ঠী, যেটা শাসন ব্যবস্থা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। শাসন ব্যবস্থা ব্যাসামের মতে কিন্তু কোনো ঐতিহাসিকের নগরগুলিতে কোনো কেন্দ্রীভূত স্বৈরতান্ত্রিক শাসন ছিল না, অস্তিত্ব ছিল না, তবে শাসন ব্যবস্থা রাজতান্ত্রিক বা গণতান্ত্রিক ছিল। এই বিষয় নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে কিন্তু মতাভেদ দেখা যেতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, একটা মানুষের সভ্য আমরা প্রথমে কি দেখে বুঝতে পারি? প্রথমে আমরা কিন্তু দেখে বুঝতে পারি, প্রথমে আমাদের চোখ যায় হচ্ছে তার পোশাক আশাক। কোনো মানুষ আগে আমরা কি জানতাম, মানুষ আগে পশুর চামড়া, তারপরে গাছের ছাকল, গাছের বাকল এইসব পরিধান করতো। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু যদি তোমরা হরপ্পার বিষয়ে আরও ভালো করে জানতে পারো, তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে এইখানে সুতির ব্যবস্থা রয়েছে। দেখো, সুতির ব্যবস্থা, পশমের ব্যবস্থা কিন্তু তখন থেকেই ছিল। সুতরাং যেমন ব্যবস্থা ছিল সেরকম ব্যবহারও ছিল। মানুষ কিন্তু শীতকালে পশমের বস্ত্র পরিধান করতো এবং গরমে, গ্রীষ্মকালে সুতির জামা কাপড় বা বস্ত্র ব্যবহার করত। অলংকার, মেয়েরা, ছেলেরা তখনকার দিনে বিভিন্ন ধাতুর অলংকার ব্যবহার করতো নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য, নিজেদের সুন্দর করে প্রেজেন্টেবল করে রাখার জন্য। মানুষের মধ্যে আরও একটি জিনিস, মানুষ যখন ধীরে ধীরে সিভিলাইজড হতে শুরু করে, মানুষ যখন ধীরে ধীরে নিজের মধ্যে আত্মজ্ঞানের উপলব্ধি করতে থাকে, তখন কিন্তু ধর্মের বা রিলিজিয়নের আমাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হতে থাকে। তখনকার দিনে মানুষ কার আরাধনা করত? শিবের আরাধনা করত। একটা মূর্তি পাওয়া যায় যোগী বেশে একজন পুরুষ, যার চারিপাশে বিভিন্ন পশু পাখি ঘিরে থাকতো, তার নাম ছিল পশুপতি। আমরা সবাই জানি শিবের আরেক নাম হচ্ছে পশুপতি। এখানে তোমরা দেখতে পাবে যে যে কথাটা আমি বললাম সেটাই লেখা আছে, এবং পশুপতি সম্পর্কে আমরা জেনেছি। আমি যেটা বললাম একটু আগে, ব্যাসামের মতে এটা আদি শিব নামে পরিচিত ছিল, এই যে পশুপতি মহাদেব। ঠিক আছে, বিভিন্ন দেবদেবীরও তখন পুজো হতো। শাকম্ভরী, যে আমরা শাকম্ভরী সম্পর্কে জেনে থাকি, শাকম্ভরীর পুজো করা হতো, মানে মায়ের আরেক রূপ। শাকম্ভরী মানে হচ্ছে প্রকৃতির যে একটা রূপ, ওপরের অংশটা নারীর এবং নিচের অংশটা গাছের যে মূল, সেই মূল এর একটা ওরকম একটা প্রতিচ্ছবি পাওয়া গেছিলো। হরপ্পাতে কিন্তু ধূপ, ধুনো, সিঁদুর এইসবেরও অস্তিত্ব দেখা গেছিলো, যারা ডিসকভার করেছে তারা দেখতে পেয়েছিলেন। সুতরাং আমরা বলতেই পারি যে হরপ্পায় যে সভ্যতা গড়ে উঠেছিল সেখানে কিন্তু হিন্দুদেরই বসবাস ছিল। এমনকি ওখান থেকে কিন্তু ধীরে ধীরে বৈদিক সভ্যতার আরম্ভ হতে শুরু করেছিল। এখানে শিল্প আমরা দেখতে পাই, শিল্পতে আমরা দেখতে পাই বিভিন্ন ধাতু দিয়ে তৈরি জিনিসপত্র মানুষের খুব ব্যবহার হতো। তখনকার দিনে যে শঙ্কর যে কনসেপ্টটা আমরা সবাই ফিজিক্সে পড়েছি, সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, টিনের সঙ্গে তামার মিশ্রণ করে কিন্তু ব্রোঞ্জ দিয়ে অস্ত্রশস্ত্র বানানো হতো। এই যে শঙ্কর যে প্রসিডিওর, তখনকার মানুষরাও কিন্তু জানতো। ঠিক আছে, এবার চলো ধীরে ধীরে যখন একটা জিনিসও শুরু হয় সেরকমভাবে শেষও হয়। এখানে কিন্তু হরপ্পা সভ্যতার আমরা ধ্বংসের কারণ বলবো, প্রামাণ্য তথ্য বা প্রামাণ্য যে
জিনিসপত্র থেকে আমরা প্রথমত জানতে পারি হচ্ছে ওখানে কোনো শাসন ব্যবস্থা ছিল না। শাসন ব্যবস্থা না থাকলে মানুষ বর্বরে পরিণত হয়, মানুষের মধ্যে সেই আদিম পৈশাচিক আদিম পশুত্ব জেগে ওঠে। সেটা একটা ছিল। কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম ছিল না, জুডিশিয়ারি সিস্টেম ছিল না, যার জন্য বাইরে থেকে বিভিন্ন বৈদেশিক আক্রমণ হতো। তারপরে ধীরে ধীরে প্রাকৃতিক অনেক দুর্যোগ দেখা যায়, যার জন্য হরপ্পা সভ্যতা শেষ হতে থাকে এবং পরবর্তীতে আমরা দেখতে পারি আর্যরা আক্রমণ করেছিল। এইভাবেই হরপ্পা সভ্যতা শেষ হয়। আমি খুব ছোট্টভাবে হরপ্পাটাকে তোমাদের কাছে প্রেজেন্ট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা খুব ছোটোভাবে আমি তোমাদের গল্পের ছলে হরপ্পা সভ্যতাটা বোঝালাম। এই হরপ্পা সভ্যতা থেকেই কিন্তু ধীরে ধীরে যে নগরের কনসেপ্ট অর্থাৎ যে সিভিলাইজেশনের শুরু হতে থাকে, মানুষের থেকে যে সভ্যতা, মানুষ যে সুন্দরভাবে বাঁচবে, এই হরপ্পা সভ্যতা থেকে আমরা জানতে পারি। চলো আজকের মতো গল্পের ছলে ইতিহাস আমি এইটুকুই আজকে তোমাদেরকে কাছে প্রেজেন্ট করলাম। তোমাদের আশা করি ভালো লাগবে। চলো টাটা।